জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতেই ব্যাপক সংস্কার প্রয়োজন বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের তরুণদের সম্মেলনে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণের পরই সরাসরি যোগ দেন তরুণ উদ্যোক্তাদের সম্মেলনে, যেখানে অংশ নেন বিভিন্ন দেশের উদ্যমী তরুণেরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সমাজ পরিবর্তনের কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, নতুন সভ্যতায় টিকে থাকতে হলে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সেবা নিয়ে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না। Making money cannot be a goal of life. But if you want, put it there. I want to make money. Go ahead. But you listen to others, what they want to do. I want to change the world. Imagine what you want. That's the part of your growing up. By the time you're mature, you're ready to go, you have your ideas matured. If you imagine, whatever you imagine, it will happen. If you don't imagine, it will never happen. কাল ব্যাংককের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে আজ রাতে ব্যাংককের সাংরিলা হোটেলে বিমস্টেকের নৈশভোজে যোগ দেন 7 দেশের সরকার প্রধান। এ সময় নৈশভোজে বিমস্টেকভুক্ত দেশগুলোর 7 নেতার মধ্যে পাশাপাশি বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় হয় বলে বাসসকে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বেশ কিছু সময় ধরে দু নেতাকে ঘনিষ্ঠভাবে দেখা গেছে বলেও জানান তিনি। ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিং এর আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে যে এদের সাথে হবে। প্রফেসর ইউনূস এটা লিডারশিপটা অ্যাজিউম করার পরেই উনি আরো এইটার উপরে আরো জোরদার দিবেন। উনি কিন্তু বারবার বলছেন, উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে বলছেন যে আমাদের আশেপাশে যে রিজিওনাল যে গ্রুপ আছে, সার্ক আছে, বিমস্টেক আছে, এগুলোকে যে করেই হোক রিভাইভ করতে হবে এবং রিভাইটালাইজ করতে হবে। এর আগে সমুদ্র পরিবহনের সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন দক্ষিণ এশিয়ার 7 দেশের জোট বিমস্টেকের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংরিলা হোটেলে বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের 20তম বৈঠকের আগে বিমস্টেকের সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন মন্ত্রীরা। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। মিয়ানমারের সাথে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার জন্য দেশটিকে অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে 6ষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলনের জন্য খসড়া আলোচ্যসূচি চূড়ান্ত হয়, যা শুক্রবার শীর্ষ সম্মেলনে বিবেচনায় নেওয়া হবে। অবশেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মুক্তির ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী আমদানি পণ্যের উপর ন্যূনতম 10 থেকে 49% পর্যন্ত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যতম বাণিজ্যিক অংশীদার চীনের উপর 34% এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 20% শুল্ক আরোপ করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে বৈঠকের পর দেশে দেশে শুল্কারোপ ও রিসিপ্রোকাল ট্যারিফ বা সম্পূরক শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। অন্তত 185টি দেশে আরোপ করা হয় সর্বনিম্ন 10 থেকে 50% পর্যন্ত। বাংলাদেশ ও ভারতের উপর যথাক্রমে 37 ও 26% সম্পূরক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ নেমেছে ভিয়েতনাম, লাওস, পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর। দেশটির বাণিজ্য ঘাটতি স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোই দেশের অর্থনীতির স্বার্থেই এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে বাংলাদেশি পণ্যে আমদানিতে যুক্তরাষ্ট্র ৩৭% শুল্ক ধার্য করায় তৈরি পোশাক খাত ক্ষতির মুখে পড়বে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বলেন, দেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে। এমন অবস্থায় পোশাক খাতের প্রবৃদ্ধির পতন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তো হচ্ছে যে আমাদের দেশের যারা পলিসি মেকাররা আছে, বিজনেসম্যানরা আছে, তাদের সাথে গভর্নমেন্টের ইমিডিয়েট বসা উচিত। ইমিডিয়েট বসে কিভাবে এটা কি করা যায়, এটার পজিটিভ নেগেটিভ সব কিছু মানে পুঙ্খানুপুঙ্খ বিশদভাবে আলোচনা করে আমার মনে হয় এটা নিয়ে একটা স্টেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি। যুক্তরাষ্ট্র হঠাৎ করে যে 37% শুল্ক আরোপ করে দিল, এটা আনএক্সপেক্টেড এবং এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিশাল ধাক্কা বলে আমরা মনে করছি। যেহেতু এটাকে রেসিপ্রোকাল বলা হচ্ছে, যে আমরা যে ধরনের আচরণ করি তার প্রেক্ষাপটে তারা সেই শুল্ক আরোপ করেছে, অতএব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই জায়গাটা তৈরি করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমেই শুল্ক ইস্যু সমাধানে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে ব্যাংককের শাংরিলা হোটেলে বিমস্টেকের নৈশভোজে যোগ দেন 7 দেশের সরকার প্রধান। এ সময় নৈশভোজে বিমস্টেকভুক্ত দেশগুলোর 7 নেতার মধ্যে পাশাপাশি বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা এটা যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএসএর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়। ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ ও গুজব রটায় বেশি। দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তরের সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, এছাড়াও রয়েছে দুর্নীতি। এই চাঁদাবাজি বন্ধ করতে না পারলে কোনো দিনই পাহাড়ের সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্র যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। এ সময় কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাঘাইরহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন বাংলার ভিতরে। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় তাই স্যুট পড়া হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে, ওইটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিকমতো মনিটর করবে, টাকা যেন ঠিকমতো পায়। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার, নির্বাচন, বিচার এই পুরোটা মিলেই অন্তর্বর্তী সরকার। বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকার। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন নিয়ে কোনোদিন আবির্ভূত হয়নি। তিনি মনে করেন, সবার ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার 2 থেকে 4 বছর ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুর হবার পথে এগিয়ে যাবে। এ সময় সংস্কার, নির্বাচন ও বিচারের একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আর কি, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনূস সম্ভবত স্টেটসম্যানশিপের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে। সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে 2, 3, 4 বছর থাকতে পারে, বাংলাদেশটা আসলেই যে মালয়েশিয়া হওয়ার অথবা সিঙ্গাপুর হওয়ার, একটা দক্ষিণ কোরিয়া হবার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত 5 দশক ধরে ছিল, সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব। দ্রুতই তারেক রহমান এবং খালেদা জিয়া দেশে ফিরে দলের সাথে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দাবি করেন,
ফ্যাসিবাদী সরকার ও তার দোসররা এদেশে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বক্তব্য দিয়েছেন যে আমি দ্রুত দেশে ফিরছি এবং দলের সাথে কাজ করব। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, ইনশাল্লাহ এদের ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাল্লাহ। দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। দেশের বিভিন্ন অঞ্চল ও জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। সপ্তাহ জুড়ে তীব্র গরমের কবলে রাজশাহী নগরবাসী। গেল সপ্তাহ থেকেই তাপমাত্রা ওঠানামা করছে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। প্রখর রোদ আর কখনো কখনো মেঘাচ্ছন্ন গুমোট পরিস্থিতি গরমের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ঈদের ছুটিতে শহর ফাঁকা থাকলেও জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন নগরবাসী। গেল দুদিন ধরে মাঝারি তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার বাসিন্দাদের। বেলা গড়ানোর সাথে সাথে প্রচণ্ড তাপে বাড়ছে গরমের অনুভূতি। বাতাসেও মিলছে না স্বস্তি। বৃহস্পতিবার দুপুর 3টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরম পড়েছে মানে বাজার করে আসলাম, এই জন্য গোটা গা শরীর ভিজে গেছে, মনে করি একটু ঠান্ডা শীতল শরবত খাই। এত গরম রোদ এই কয়েকদিন যাবত আমরা যে কষ্টে আছি, এমন কষ্ট আমি কোনোদিন এইভাবে দেখিনি। গরমেতে লোকজন বের হতে পারছে না, আমাদেরও কাজ কাম নাই। সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আশাশুনির আনুনিয়া ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 500 পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। সহায়তা সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, ওষুধ, শুকনো খাবার ও স্যালাইন উল্লেখযোগ্য। নৌবাহিনী জানায় আশাশুনির এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন তারা। গত 31 মার্চ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ঈদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গত 3 দিনে দুর্ঘটনায় 16 জনের প্রাণহানির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে অভিযান। বৃহস্পতিবার সকালে অভিযানে নেমে দেখা যায় বেপরোয়া হয়ে ছুটছে লাইসেন্স ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও ব্যাটারি সিএনজি চালিত রিকশা। সীতাকুণ্ডে বিআরটি এর অভিযানে ধরা পড়ে নম্বর প্লেটহীন একটি গাড়ি। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কে পরিবহনের লাইসেন্স ফিটনেস না থাকা, হেলমেটবিহীন মোটরবাইক চালানো সহ নানা অপরাধের 37টি মামলায় 62,000 টাকা জরিমানা করে প্রশাসন। একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁধে সড়ক নির্দেশনা ও গতিসীমা নির্ধারণ করে দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে যশোরে বাস চাপায় একই পরিবারের 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকেলে বেনাপোল থেকে যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 4 জনের মধ্যে 2 জন ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হয় আরও এক পথচারী। হবিগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে অন্তত 20 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আজমিরিগঞ্জ থানার সামনে 2 পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল ছড়ে 2 পক্ষ। পুলিশ জানায়
আজমিরিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমান ও আজমিরিগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। তবে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ, যদিও স্থানীয়রা বলছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এলিট বিচ ফেস্টিভ্যাল 2025 আয়োজন করেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি। টেলিকম অপারেটরটির এলিট গ্রাহকদের জন্য কলাতলি সমুদ্র সৈকতে এই উৎসবের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই উৎসবে প্রতিদিনই থাকছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ও লোকাল শিল্পীদের দিনব্যাপী পরিবেশনায় লাইভ মিউজিক ও পারফরমেন্স ছিল, ডিজে এবং লাইভ ফায়ার স্পিনিং শো, আতশবাজি প্রদর্শনী, দিনব্যাপী ম্যাজিক শো, ঘুড়ি উৎসব সহ নানা আয়োজন। এই আয়োজনের ফলে সান্ধ্যকালীন বিনোদনের নতুন মাত্রা যোগ হলো পর্যটকদের। আগামী 5 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। রবি এলিটদের ঈদটাকে আরো স্পেশাল করার জন্যই আসলে আমাদের এই আয়োজন। তো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের আছে, তো এই সমুদ্র সৈকতেই আসলে ঈদের সময় আপনারা দেখবেন লক্ষ লক্ষ মানুষের পদচারণা হয়। তো এই সময়টাকেই আরো স্পেশাল করে তোলার জন্য আমরা সবচেয়ে বড় বিচ ফেস্টিভ্যাল নিয়ে এই ঈদে এসেছি। মিয়ানমারে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 3000 ছাড়িয়েছে। এছাড়া আহত আরও 4715 জন। এখনও অন্তত 341 জন নিখোঁজ আছেন। বৃহস্পতিবার জান্তা সরকারের বরাত দিয়ে সব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম। 17টি দেশ থেকে যাওয়া উদ্ধারকর্মী ও ত্রাণকর্মীরা রাত দিন কাজ করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মেডিকেল টিমগুলো যে কঠোর পরিশ্রম করছে তার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। অন্যদিকে থাইল্যান্ডের ব্যাংককে প্রাণহানি 20 ছাড়িয়েছে, নিখোঁজ অন্তত 70 জন। গাজার দক্ষিণাঞ্চলে সেনা অভিযান বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অপারেশনের পরিধি বাড়ানোর মধ্য দিয়ে হামাসের উপর চাপ বাড়ানো হচ্ছে। এদিকে আগ্রাসন বাড়ানোর একদিন পর উপত্যকায় 77 ফিলিস্তিনির প্রাণ গেছে। শরণার্থী শিবিরগুলোতে নতুন করে নেমে এসেছে বিপর্যয়। এমন অবস্থায় হামাসের কাছে বন্দীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে গেছেন স্বজনরা। এমন অবস্থায় লেবাননে আর সিরিয়াতেও অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অগ্রাহ্য করে হাঙ্গেরি সফরে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় সরে যেতে পারেন ধনকুবের ইলন মাস্ক। গার্ডিয়ান, পলিটিকো সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সম্প্রতি ঘনিষ্ঠজন ও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যদের এমন আভাস দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। সরকারি সক্ষমতা দপ্তরের উপদেষ্টা হিসেবে প্রশাসনিক ব্যয় কমানো ও কর্মী ছাঁটাই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন ইলন মাস্ক। কিন্তু মাস্কের এই কর্মকাণ্ডের জেরে ভোটারদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচনার শিকার হচ্ছেন প্রশাসনিক মহলে। পুরো ঘটনার জেরে ভুগতে হচ্ছে রিপাবলিকান পার্টিকেও। হোয়াইট হাউস সূত্র জানাচ্ছে, রাজনৈতিক বোঝা হয়ে বিতর্কের জন্ম দিতে চান না টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী। তবে পলিটিকোর প্রতিবেদনের দাবি করা হয়েছে, পদ থেকে সরে দাঁড়ালেও আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রশাসনের নানা কাজে সম্পৃক্ত থাকবেন ইলন মাস্ক। টিকটক কেনার জন্য শেষ মুহূর্তে চিঠির মাধ্যমে প্রস্তাব দিয়েছে অ্যামাজন। এর মধ্য দিয়ে টিকটকের মালিকানা পেতে প্রতিযোগিতায় নামল মার্কিন ই কমার্স জায়ান্ট। প্রস্তাবের পর অ্যামাজনের শেয়ার মূল্য
3% বেড়েছে। চীনা মালিক নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টিকটকের মালিকানা বিক্রির জন্য 5 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। 2024 সালে পাশ হওয়া একটি আইন অনুসারে জানুয়ারি 19 তারিখের মধ্যে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইডান্সকে অ্যাপটির মালিকানা ছেড়ে দেওয়ার কথা ছিল। পরে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে সময়সীমা 5 এপ্রিল পর্যন্ত বাড়ায় ট্রাম্প। আগামী 5 থেকে 19 এপ্রিল নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে নিগারদের কোচ সরওয়ার ইমরান বলেন, বাছাই পর্বের সব দলের বিপক্ষেই জয়ের ব্যাপারে আশাবাদী দল। একই সাথে বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচও চ্যালেঞ্জিং বলে মানছেন তিনি। 10 এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। পরে 13, 15 ও 17 এপ্রিল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। এছাড়া সবশেষ স্বাগতিক পাকিস্তানের সাথে 19 এপ্রিলের ম্যাচ দিয়ে শেষ হবে বাছাই পর্ব। 6 দলের এই বাছাই পর্বে সেরা 2 দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে। যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য, এবং আমি মনে করি আমাদের প্রিপারেশনটা ঠিক আছে। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 বাই 1 5টা ম্যাচে উইন করতে চাই। সেজন্য 2টা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড, এবং এদেরকেও ছোট করে দেখছি না। আমরা সবার সাথে ফাইট দিয়ে 1 বাই 1 ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183 নম্বরে। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। মূলত গেল মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সাথে ড্র করায় বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে, তবে অবনতি হয়েছে ভারতের। বাংলাদেশের সাথে জিততে না পারায় 1 ধাপ পিছিয়ে 127 নম্বরে নেমে গেছে দেশটি। আগের মতোই ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সাইকেল নিয়ে অন্নপূর্ণা জয় করলেন বাংলাদেশের মিলন। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সাইকেল নিয়ে একসঙ্গে 4টি পয়েন্টে আরোহণ করেছেন তিনি। পর্বত আরোহণে অনেক কষ্টসাধ্য কাজ। দুর্গম পথে যেখানে একা উঠায় কষ্টসাধ্য, সেখানে সাইকেল নিয়ে যাওয়া অনেকটাই দুরূহ। সেই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের সাইক্লিস্ট মোহাম্মদ তোজাম্মেল হোসেন মিলন। সাইকেল নিয়ে তিলিকো লেক, থরংলা পাস, অন্নপূর্ণা সার্কিট ও অন্নপূর্ণা বেস ক্যাম্প পৌঁছান তিনি। অন্নপূর্ণা বেস ক্যাম্পে বুধবার সকালে নেপাল সময় সকাল 6:15টায় পৌঁছান তিনি। প্রায় 15 দিনের অভিযান শেষে এই ক্যাম্প স্পর্শ করে ফেরার পথে রয়েছেন তিনি। 17 মার্চ শুরু হয় তার অভিযান সাইকেল নিয়ে। এর আগে অন্নপূর্ণায় গত মাসে এক ব্রিটিশ অ্যাডভেঞ্চার সাইক্লিস্ট গিয়েছিলেন। বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন 7 বছরের প্রাগনিকা। সার্বিয়ায় অনুষ্ঠিত হয়েছে এবারের বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা, যেখানে অনূর্ধ্ব-7 ক্যাটাগরিতে সোনা জিতেছে ভারতের প্রাগনিকা। 9 রাউন্ডের সবকটিতেই জিতেছে 7 বছর বয়সী এই বালিকা। প্রতিযোগিতায় এটি ভারতের একমাত্র সোনা। ভারত থেকে 22 জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন বিশ্ব স্কুল দাবায়। প্রাগনিকা ছাড়াও পদক পেয়েছেন আরও 2 জন। অনূর্ধ্ব-7 ওপেন বিভাগ বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-11 মহিলা বিভাগে এম ওস গোত্তমুকালা জিতেছেন রূপা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।